এথিক্যাল স্ট্যান্ডার্ডস বলি এই জিনিসটা আসলে মানে কি? যখন একজন ক্রিমিনালের ফাঁসি হয়, সে ফর এক্সাম্পল তাকে ফাঁসি দেওয়া হয়, এটা কি এথিক্যাল নাকি লিগ্যাল? যে খুন করেছে তাকে ফাঁসি হয়েছে, তার একজন সে খুন করেছে সে ফাঁসি পেল, এটা কি এথিক্যাল? ইটস এ লিগ্যাল, রাইট? বাট আমরা কি বলতে পারি এটা এথিক্যালও? আমাদের নীতিতে চলে যে আচ্ছা উনি খুন করেছে তাকে ফাঁসি দিয়ে দাও, এটা কি এথিক্যাল? কেউ বলতে পারে হ্যাঁ স্যার এটা এথিক্যাল, সে করেছে আমরা তাকে ফাঁসি দেওয়া, এটা এথিক্যাল। আবার কেউ বলতে, কিছু দেশ এটা বলে যে না, উই আর এগেইনস্ট ইট, সারা জীবন জেলে থাকুক, 50 বছর 100 বছর জেল দেয়, কিন্তু দে নেভার গিভ, লাইক ওরা কখনো ফাঁসির আদেশ দেয় না। কিছু দেশের জন্য এটা এথিক্যাল না, বা কিছু দেশের জন্য আমাদের সাবকন্টিনেন্ট সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টের জন্য এটা আবার লিগ্যালও আবার এথিক্যালও। ভিগান আমরা বলি না, ভিগান যারা খায় তারা যারা আপনার মাছ মাংস খায় না, রাইট? এটা একটা আছে, ওরা বলে যে না আপনি একটা পশুকে মেরে ফেললেন, হ্যাঁ ওইটা কি এথিক্যাল? ওটা ওরা বলে এটা এথিক্যাল না, রাইট? বাট আমরা যারা আছি আমরা বলি যে না এটা এথিক্যাল, সমস্যা কি, এটা তো ফুডই। ইভেন আপনার প্ল্যান্টসের তো জীবন আছে, রাইট? আপনার শাকসবজি ওইটারও একটা জীবন আছে, তো ওইটা কীভাবে এথিক্যাল হলো? সো অল লিগ্যাল থিংস আর নট এথিক্যাল স্ট্যান্ডার্ডস, সিম্পল। এথিক্স আপনাদের বেসিসে সিলেক্ট করা হয়। সে আমরা যেহেতু কোম্পানি নিয়ে ডিসকাস করি, কোম্পানির আমরা পরের স্লাইডে আসলে পড়বো যে কোম্পানির কিছু এথিক্স ওরা করে ফেলে, যে আপনারা একটা এমপ্লয়কে ভার্বালি অ্যাবিউজ করতে পারবেন না, আমরা কোনো স্ল্যাং ইউজ করতে পারবেন না, এগুলো এথিক্সের মধ্যে পড়ে যায়। একটা কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশনও পড়ে, আবার এথিক্সেও পড়ে। আবার আপনি যখন ব্রড পার্সপেক্টিভে চিন্তা করেন, একটা মার্কেটের ব্যাপারে চিন্তা করেন, ওগুলো পড়ার স্লাইডে সব আসবে এগুলো, বাট আমি একটা কুইক ব্রিফিংস দিয়ে দিই যাতে আপনাদের ইজি হয় বোঝার জন্য। ব্রড মার্কেটে চিন্তা করেন আপনারা, যে মনে করেন আমি একটা বড় কোম্পানি, আমি ফুড অ্যান্ড বেভারেজে আসলাম, রাইট? ফুড অ্যান্ড বেভারেজে ইন্ডাস্ট্রিতে আমি ঢুকছি। আকিজ কয়দিন আগে তারা 500 কোটি টাকা নিয়ে, 500 না, সামথিং 1000 crore নিয়ে ওরা ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটে এন্টার করলো, রাইট? কিছু ছোটো ছোটো বেকারি আছে। এখন আকিজ করলো যেই বিস্কিট, সেম কোয়ালিটি বিস্কিট, মনে করেন যে এই কোম্পানিটা বড় ইনভেস্টমেন্ট নিয়ে নামলো, ওরা বললো যে আমি দরকার 2 বছর লস খাই, হ্যাঁ, যে বিস্কিট আমার 25 টাকা বানাতে লাগে সেটা আমি 20 টাকা করে বিক্রি করব, হ্যাঁ, আমার কাছে আই ক্যান অ্যাফোর্ড 2 years অফ লস, সমস্যা নেই, লস খাও, 20 টাকা করে বিক্রি করো। তখন কাস্টমার তো আর অন্য বিস্কিট কিনবে না, যে বিস্কিট আমি অন্য কোম্পানিজরা 30 টাকাতে বিক্রি করছে, আকিজ বিক্রি করছে 20 টাকায়, তো আমি অবভিয়াসলি আকিজ কিনতে যাব, রাইট? তখন হয় কি, ছোটো ছোটো যে কোম্পানিগুলো থাকে তারা কিন্তু লসটা অ্যাফোর্ড করতে পারে না, তখন কিন্তু তারা আউট অফ দ্য মার্কেট চলে যায়, রাইট? তখন কি হয়, আকিজ কিন্তু ফুল মার্কেটটা পেয়ে গেল, তাই না? তখন আকিজ করবে 2 বছর আমি লস খেলাম, 35-এ মারো, এখন মনোপলি বিজনেস করে ফেলো। ইটস নট ইলিগাল বাট ইটস আনএথিক্যাল। আমি বললো আমি আমার মার্কেটে আমি 20 টাকা দিচ্ছি, আপনার সমস্যা কি, আমি লস খাবো, সমস্যা কি, আমি 20 টাকা দিচ্ছি, কেউ কিন্তু কিছু বলতে পারবে না। লিগাল স্ট্যান্ডার্ডসটা গিয়ে ওরা বলতে পারে যে আপনি কেন 20 টাকা দিলেন, আমার ইকোনমিতে এফেক্ট করলো, বলছে হ্যাঁ করছি, আমার সমস্যা, আপনার সমস্যা কি, আমি করতে পারি। নট ইলিগাল বাট আনএথিক্যাল। এভাবে যে আমরা যখন এথিক্স এর জন্য আর কি আমরা ইমপ্লিমেন্ট করতে হয়, না হলে আপনার যখন ব্রডার পার্সপেক্টিভে আপনি দেখেন তখন কিন্তু মার্কেটের স্টেবিলিটি থাকে না। এগুলো সব পরের স্লাইডে আস্তে আস্তে আসবে, এক্সপ্লেইন করা থাকবে এইসব পরের সব স্লাইডে। এখন একটু আমরা অ্যাকাউন্টিংয়ের দিয়ে কনসেন্ট্রেট করি। আসলে অ্যাকাউন্টিংয়ে আমরা যারা ম্যানেজিয়াল অ্যাকাউন্টিংয়ের কথা বলছি, নট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের কথা বলছি, ম্যানেজিয়াল অ্যাকাউন্টিং, যে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, কেউ কি ICMAB-র কথা শুনেছেন? ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ম্যানেজমেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, বাংলাদেশে ওইটা। বাট আপনি যদি গ্লোবালি চিন্তা করেন ওইটা তো বাংলাদেশের নামের থ্রুতে হয়, কিন্তু আমরা ফোনগুলো একটু সাইলেন্ট রাখি প্লিজ। বাংলাদেশের কিন্তু যদি আপনি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে চিন্তা করেন তখন কিন্তু ওরা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, ওরা কিন্তু এই কিছু গাইডলাইন্স দিয়ে দেয়। মোস্ট অফ দ্য কান্ট্রিজ ওই গাইডলাইন্সই ফলো করে, বাংলাদেশে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে দেওয়া। নট অনলি বাংলাদেশ, আপনি এটা ইন্ডিয়া চিন্তা করেন, UK চিন্তা করেন, US চিন্তা করেন, ওরা এই গাইডলাইন্সই থাকে। অবভিয়াসলি ওই গাইডলাইন্স এথিক্যাল বিহেভিয়ার, একজন অ্যাকাউন্টেন্টের জন্য এথিক্যাল বিহেভিয়ার কী, পরের স্লাইডে আমরা এই 4টা থাকে ওইটা এক্সপ্লেন করবো, এথিক্যাল বিহেভিয়ার। এবং ওই এথিক্যাল বিহেভিয়ার যখন আসে আপনি সলিউশন করবেন কীভাবে। একটা এক্সাম্পল দিই, পরের স্লাইডে আসবে ওইটা। একটা এক্সাম্পল দিই, সে ফর এক্সাম্পল আপনি একটা ক্লায়েন্টের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করেন, রাইট? একটা ক্লায়েন্টের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনারা বানান, রাইট?
সেই কোম্পানিকেই সে কেপিএমজি নাম তো আমরা সবাই জানি হোপফুলি ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাকাউন্টিং ফার্মস। কেপিএমজিকে বললো সে আমি বললাম এবিসি একটা কোম্পানি আমার, আমি বললাম কেপিএমজি তোমরা এসে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা বানায় দাও। কেপিএমজিকে বললাম, কেপিএমজি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানায় ফেললো, রাইট? তারপর আমি আবার কেপিএমজিকেই বললাম যে ভাই আমাকে অডিট করে দাও। হ্যাঁ, তো এটা মানে কি? কেপিএমজি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানালো, কেপিএমজি আবার অডিট করলো সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, হলো না তো? এথিক্যাল কনফ্লিক্ট, রাইট? আমি বানালাম, আমি করলাম। অথবা সে ফর এক্সাম্পল কেপিএমজির কিছু সাবসিডিয়ারি কোম্পানি থাকে, আমি থাকে না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি। সে কেপিএমজি সাবসিডিয়ারি কোম্পানি হলো সিডিই, হ্যাঁ, সিডিই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানালো, রাইট? আবার কেপিএমজিকে বললাম ভাই একটু অডিট করে দাও, হবে? হবে না তো? তারাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানালো, তারাই আমাকে বললো আবার অডিট করো, রাইট? তখন এটা এথিক্যাল কনফ্লিক্ট হয়, এথিক্যাল বিহেভিয়ার হয়, করা উচিত না। কিন্তু ওই এথিক্যাল কনফ্লিক্টটা যখন হয় যে একই কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, একই কোম্পানি আবার অডিট করছে, তখন এটা সলিউশন কীভাবে করবো ওইটাও ওই গাইডলাইন্সে বলে দেওয়া হয়। সিম্পল সলিউশন তুমি করবা না, আরেকজন করবে এসে। এখানে আইনস্টাইনের ছবি কেন দিয়েছে আমি জানি না, বাট স্টিল এনিওয়ে, ফার্স্ট এথিক্যাল বিহেভিয়ার যেটা থাকে আপনার কম্পিটেন্সিজ। সো কম্পিটেন্সিজের বেসিক্যালি মিনিংটা হচ্ছে যে রিকগনাইজ অ্যান্ড কমিউনিকেট প্রফেশনাল লিমিটেশন দ্যাট প্রিভিয়াস রিজনেবল জাজমেন্ট। নাও এখন আপনি আপনার ক্লায়েন্টকে যখন একটা রেকমেন্ডেশন দিবেন বা আপনি সাজেশন দিবেন, আপনার মাস্ট এটা রাখতে হবে যে আমার রিজনেবল জাজমেন্ট আছে নাকি, অ্যাম আই কোয়ালিফাইড এনাফ। এখন ফর এক্সাম্পল আমি যদি একটা বলি, আপনাদের পার্সপেক্টিভে বলি, যে আমি যদি একটা এইচএসসি স্টুডেন্ট বা এসএসসি স্টুডেন্টকে এসে বলি যে তুমি অ্যাকাউন্টিং পড়াও, হবে? ইজ হি কোয়ালিফাইড অর শি ইজ কোয়ালিফাইড টু টিচ ইউ অ্যাকাউন্টিং? ইজ নট। যদি একজন ব্যাচেলার্স পাস, সে বিবিএ পাস করছে শুধু, তাকে এসে বলি এমবিএতে ক্লাস নাও, করতে পারবে? পারবে না। হি ইজ নট কোয়ালিফাইড অর হি অর শি ইজ নট কোয়ালিফাইড। সে ফর এক্সাম্পল আমি পার্টলি কোয়ালিফাইড সিএমএ, কিন্তু আমি কিন্তু সাইন করতে পারবো না বিকজ আই এম পার্টলি কোয়ালিফাইড। আমি আই ক্যান অ্যাসিস্ট দেম বাট আই কান্ট সাইন ইট। একজন ফুললি কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্টের অবভিয়াসলি এটা মেনটেন করতে হবে যে উনি যখন অথরাইজ করবে, সাইন করবে, উনার সাইন করতে হবে। পার্টলি কোয়ালিফাইডরা কেন সাইন করতে পারবে না? এবং উই হ্যাভ টু ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস, পার্টিকুলার রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতেই হয়। আমি যদি আমার অ্যাসেট কিনেছি, সে ফর এক্সাম্পল সরি নট অ্যাসেট, আমি যদি বলি আমি একটা এক্সপেন্স করেছি, হ্যাঁ, সে আমি আমার গাড়ি আছে, আমার ফিক্সড অ্যাসেট, আমি গাড়ির জন্য পেট্রোল নিয়েছি, রাইট? আমি পেট্রোলটা এক্সপেন্স দেখালাম না, আমি দেখা দিলাম যে এটা তো আমার গাড়ির আরও ভালো হয়েছে, আমি পেট্রোল ইউজ করি, ভালো পেট্রোল, আমি অ্যাসেট বাড়াই দিই, হবে? আমি কিন্তু আমার প্রফিটটা তখন ওভার স্টেটেড করলাম, রাইট? আমার প্রফিটটা বেশি দেখাই দিলাম, নট পসিবল। তখন রুলস অ্যান্ড রেগুলেশনস একটা স্ট্যান্ডার্ড থাকে যেটা বলে আসলে যে না, আপনার এই পেট্রোলটা যেহেতু আপনার ডে টু ডে এক্সপেন্স, এটা আপনার এক্সপেন্স হিসেবে দিতে হবে। আমরা এটাকে বলি রেভিনিউ এক্সপেন্ডিচার। আপনাকে এই টার্মটা জানেন, রেভিনিউ এক্সপেন্ডিচার অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার? রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে যেটা আপনার এক্সপেন্সে যায়, যেটা আপনার ডে টু ডে এক্সপেন্স, মানে অলওয়েজ কত, যে আপনি এক্সকিউজ মি, যে আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার গাড়ি কিন্তু সবসময় পেট্রোল লাগে, রাইট? পেট্রোল লাগে, বা ইভেন আমরা যখন গাড়ির একটা গিয়ার অয়েল এগুলো চেঞ্জ করি, রাইট? সবসময় কিন্তু লাগে, রাইট? এটা ডে টু ডে এক্সপেন্স, তখন এটা রেভিনিউ এক্সপেন্ডিচার হয়, যে রেভিনিউ জেনারেট করার জন্য আমি এক্সপেন্সটা করলাম। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার হলো আপনার গাড়ির টায়ারই বদলায় ফেললেন, বা আপনার গাড়ির একটা পুরো ইঞ্জিনই বদলায় ফেললেন, রাইট? তখন কিন্তু আপনার অ্যাসেটটা পুরো চেঞ্জ হয়ে যায়, এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। উইল গেট টু দ্যাট, বাট স্টিল জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য যে ওইসব রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে যেগুলো ফলো করতে হয়। অ্যান্ড অবভিয়াসলি প্রোভাইড অ্যাকুরেট, ক্লিয়ার অ্যান্ড টাইমলি ডিসিশন সাপোর্ট ইনফরমেশন। এখন আমি বললাম যে 1 মাসের মধ্যে আমি একটা প্রোডাক্ট লঞ্চ করব, তো আমাকে আমার বোর্ড অফ ডিরেক্টরস বললো আমি প্রোডাক্টটা লঞ্চ করবো, সেম এক্সাম্পল যে আমার প্রোডাক্টের প্রাইস কত হবে, 1 মাসের মধ্যে আমি লঞ্চ করবো। আমি 2 মাস পর যদি আসি তাহলে হবে? হবে না, কারণ আমার ডেডলাইন ছিল 1 মাস, রাইট? সো টাইমলি ইনফরমেশন দিতে হবে, যে এবং প্রেসাইজ, যেটা আপনার মানে আপনি যদি জাস্ট আন্দাজি বললেন যে স্যার ওরা তো 15 টাকা বিক্রি করে, আমরাও 15 টাকা বিক্রি করি, হবে না। কেন 15 টাকায় বিক্রি করবেন? আপনারা ওদের তো সেম রিসোর্সেস থাকবে না, রাইট? ডিফারেন্ট রিসোর্স থাকতে পারে। আমার আসলে কত হতে পারে, অ্যাকুরেট ইনফরমেশন আবার দিতে হবে, যে ওরা 15 টাকা করে, আমরা 15 টাকা করি। যেটা ইউজুয়ালি এখনকার টাইমে আপনার যখন আমরা প্রাইস সেট করি, অনেকে মোস্ট অফ দ্য কোম্পানিজ ট্রেডিশনাল মেথড এটাই ফলো করে, যে আচ্ছা প্রান্ত 10 টাকায় দিচ্ছে, হ্যাঁ, তো এবিসিও 10 টাকায় দিব, বা এবিসি 8 টাকায় দিব, কারণ ব্র্যান্ড ভ্যালু আছে। কিন্তু ওই 8 টাকা দিতে গিয়ে কিন্তু হঠাৎ করে দেখলো যে আরে আমার তো 9 টাকাই লাগে বানাতে, তো আমার 1 টাকা লস, কারণ প্রাণের যেরকম ইনফ্রাস্ট্রাকচার আছে আমার সেই ইনফ্রাস্ট্রাকচারটা নেই। সো ওরকম ইনফরমেশন দিতে হয়। ফার্স্ট এথিক্যাল বিহেভিয়ার,
Second one, confidentiality. Now, স্যার ট্যাক্স অ্যাকাউন্টের জন্য এটা খুবই ইমপ্লিকেটেড, রাইট? আপনি একটা ইন্ডিভিজুয়ালের ট্যাক্স অ্যাকাউন্টিং করছেন, রাইট? এখন আনফর্চুনেটলি অনেকে তো আমরা ট্যাক্স রিডাকশন একটা ওয়ে করি, রাইট? কীভাবে ট্যাক্স রিডিউস করা যায়, তাই না? সবাই চেষ্টা করি ট্যাক্স অ্যাভয়েড করার পরে ওইটাতে না যাই, ওইটা আমার এথিক্যাল ইস্যুতে এসে পড়ে। বাট ট্যাক্স রিডিউস যেটা আমরা বলি, রাইট? ট্যাক্স সব কোম্পানিগুলো ট্যাক্স রিডিউস করার ট্রাই করে, রাইট? মাঝে মাঝে ডিফারেন্ট মেথডস আমরা ইউজ করি। এখন ওই ট্যাক্স অ্যাকাউন্টেন্ট যদি পাবলিকলি বলে দেয় এই কোম্পানি তো এটা ইউজ করে, এভাবে করে, এই কোম্পানি তো এটা ইউজ করে, তখন কিন্তু তার এটা এথিক্যাল বিহেভিয়ারে হিট করে। যে আপনি একটা কোম্পানি আপনাকে ট্রাস্ট করে তার সব অ্যাকাউন্টস দিয়েছে, আপনার সাথে সব ইনফরমেশন শেয়ার করেছে, আপনি কিন্তু এটা করতে পারেন না। আপনি ডক্টরের কথা চিন্তা করেন, আপনার যা রোগ, আপনার যা প্রবলেম, যে পার্সোনাল প্রবলেম আছে, আপনি কিন্তু ডক্টরের সাথে শেয়ার করেন, রাইট? কারণ ডক্টর যদি সবার সামনে এসে বলে দেয় ওনার তো এই সমস্যা আছে, ইজ ইট এথিক্যাল? ইটস নট এথিক্যাল। সেম অ্যাজ একটা অ্যাকাউন্টেন্টের জন্য, অ্যাকাউন্টেন্ট বলে দেয় ভাই আমার কোম্পানিতে এই রোগগুলো আছে, হ্যাঁ? এখন একজন কেউ তো গিয়ে বলতে পারবে না। যেমন আমি আকিজের এক্সাম্পল যেটা দিলাম, আকিজ যদি তার অ্যাকাউন্টেন্ট যখন বলছে ভাই আপনার তো 25 টাকা আগে বানাতে, আপনি 20 টাকায় কেন বিক্রি করছেন? আকিজ তখন তো অবভিয়াসলি তার অ্যাকাউন্টেন্টের সাথে বলবে যে আমি আমার মার্কেট শেয়ার ক্যাপিটালাইজ করার জন্য করছি। এখন ওই অ্যাকাউন্টেন্ট দিয়ে যদি পাবলিকলি বলে দেয় এটা তো এই কাজ করতেছে আকিজ, রাইট? ওইটা কিন্তু আপনার এথিক্যাল বিহেভিয়ার। যে ইনফরমেশন আপনার ক্লায়েন্ট শেয়ার করবে, ইউ মাস্ট কিপ দ্যাট ইনফরমেশন টু ইয়োর সেলফ। আপনি এটা কারোর সাথে ডিসকাস বা কারোর সাথে কনসাল্ট করতে পারবেন না আনলেস ক্লায়েন্ট না অ্যালাউ করে আপনাকে। ওর লাইসেন্স ক্যান্সেল। এই পার্টটা এথিক্যাল এবং লিগ্যাল দুইটাতেই পড়ে। যে যদি এটা সবাই জানাজানি হয়ে যায়, স্নোডেনের কথা জানেন তো আপনারা সবাই, স্নোডেন সবাই শুনেছি আমরা, রাইট? স্নোডেন সিআইএর যে ইনফরমেশনগুলো সে এটা পাবলিকলি ডিসক্লোজ করেছে, হ্যাঁ, সিআইএর সব ইনফরমেশন পাবলিকলি ইস্যু করে দিয়েছে, রাইট? ইট ওয়াজ এথিক্যাল, কিন্তু ইন ইউএস ইট ওয়াজ ইলিগাল, রাইট? যে আমার ইনফরমেশন তুমি কেন সবার সাথে শেয়ার করবা? ওইসব টাইমে কীভাবে সলিউশন করা যায়, আমরা এটা একটু যখন এথিক্যাল সলিউশনে আসবো, সলিউশন যখন আসবো তখন আমরা এটাতে আসবো কীভাবে সলিউশন করতে পারবেন এগুলোতে। আরেকটা আসে একটা ইন্টিগ্রিটি। নাও একটু আগে যে এক্সাম্পল দিলাম কেপিএমজি আর এবিসি কোম্পানি, যে কেপিএমজি আমার ফাইন্যান্সিয়াল রিপোর্ট বানালো, কেপিএমজিকে বলা হয় এসে একটু অডিট করে দাও। সেই ক্ষেত্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, রাইট? যে এবং পটেনশিয়াল কনফ্লিক্টসও থাকতে পারে। এখন সবাই নাও জানতে পারে যে কেপিএমজির একটা সাবসিডিয়ারি আছে সিডিই, রাইট? অনেকে নাও জানতে পারে। কেপিএমজি চুপচাপ থাকে, বা কেপিএমজি বলতে পারে কেপিএমজি 60% হোল্ডিং পাওয়ার আছে ওই আরেকটা কোম্পানিতে। সো তখন কেপিএমজি ওই কোম্পানিকে আমার ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই দেখেন ওরা কিন্তু আমাদের পার্ট অফ দ্য কোম্পানি, আমি কিন্তু আমি যদি আমি আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্ট বানাবো অথবা আমি আপনাকে অডিট করব, দুইটার মধ্যে একটা। সো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা থাকে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কী কী আমরা এটা আরেকটা হোল কোর্স আছে আপনার মেজরে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কী বা এথিক্যাল ইস্যুস নিয়ে একটা হোল কোর্স আমাদের আছে মেজরে, আমরা ওখানে এগুলো শিখবো। আর এখন পর্যন্ত যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা কোনো পটেনশিয়াল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকলে সেটা আমাদের কাস্টমারদের সাথে বা ক্লায়েন্টের সাথে উই হ্যাভ টু শেয়ার দ্যাট। অ্যান্ড অবভিয়াসলি যে আপনার যদি এই কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে, যে আপনাকে এখন মনে করেন যে আপনি একজন অ্যাকাউন্টেন্ট, রাইট? এখন আপনাকে বললো যে আমার মনে হচ্ছে যে ওই এমপ্লয়িটা প্রক্রিউরমেন্টে কিছু দুর্নীতি করে, কোনো করাপশন করে, ওভার প্রাইস করে দেয় প্রক্রিউরমেন্টে। এখন আপনি যে এমপ্লয়িটার কথা বলো সে তো আমার দুলাভাই, বা সে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, বা সে আমার ভাই। আপনি কিন্তু তখন বলবেন যে আমি তো এটা করতে পারবো না, কারণ আমার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। এখানে আমার সাবকনশিয়াসলি আমার ভাই, আমি যদি দেখি আসলেই প্রক্রিউরমেন্টের সমস্যা হচ্ছে, আমি কিন্তু একটু বলতে দ্বিধা বোধ করবো, রাইট? যে আমার ভাই তো, আমি কীভাবে করবো? তখন আপনার বলতে হবে যে এটা আমাকে আমার প্রফেশনকে ডিসক্রেডিট করতে পারে, যে আমার ভাই আমি আপনাকে যদি অডিট করি এটা কিন্তু আপনার প্রফেশনকে ডিসক্রেডিট করা হলো, যে আপনি আপনার পার্সোনাল কারোকে আপনি কিন্তু অডিট করতে পারবেন না। দ্যাটস ইন্টিগ্রিটি। নাও ক্রেডিবিলিটি। না, ক্রেডিবিলিটি যেটা বোঝায় যে আপনার কোম্পানি যে পার্সোনাল ইনফরমেশনগুলো থাকে, যে আমরা যেসব পাবলিক ইনফরমেশন থাকে আপনাকে কিন্তু সব ডিসক্লোজ করতে হবে। আপনি কিন্তু বলতে পারবেন, সে ফর এক্সাম্পল অনেক কোম্পানি কিন্তু ফাইন করা হয়, রাইট?
সে আপনাকে পুরা বছরে 4 বার ফাইন করা হলো, 4 বার ফাইন করা হলো, 4 বারের মধ্যে 2 বার আপনাকে 1 লাখ 1 লাখ করা হলো, আর বাকি 2 বার আপনাকে করা হলো 15 লাখ 20 লাখ করে, রাইট? আপনি বললেন যে 15 লাখ 20 লাখ দাও, কারণ এগুলো বড় বড় 1 লাখ 1 লাখ তো কোনো ফাইন না, এগুলো ছোটোখাটো ফাইন, এগুলো ডিসক্লোজ করা দরকার কি? নট পসিবল। আপনার 4টাই করতে ডাজন্ট ম্যাটার সেটা 2 টাকা হোক নাকি সেটা 1 কোটি টাকা হোক, ইউ হ্যাভ টু ডিসক্লোজ অল দ্য ইনফরমেশন। বা হতে পারে আপনি সেল করেন একটা ছোটোখাটো একটা কোম্পানিকে সেল করেন, যেটা আপনার প্লিজ আপনার পুরা কোম্পানির যে পোর্টফোলিও আছে, আপনার পুরো সেলস হলো কি 1 কোটি টাকা, রাইট? এখন কিছু ছোটো কোম্পানি আছে যাদের কাছে আপনি 50,000 টাকা করে সেল করেন, কিছু কোম্পানি আছে যাদের কাছে 50 লাখ টাকা সেল করেন। বোথ আর ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু ডিসক্লোজ বোথ অফ দেম। আপনি ডিসাইড করতে পারবেন না কি ডিসক্লোজ করবো কি ডিসক্লোজ করবো না। আমাদের একটা খুব ইজি একটা অ্যানালজি আছে, হাফ গ্লাস পানি, রাইট? আমরা কেউ বলি হাফ গ্লাস পানিতে আমি পানিও দেখতে পারি, হাফ গ্লাস হাওয়াও দেখতে পারি, রাইট? আপনি কিছুই দেখবেন না, আপনি বলেন দের ইজ আ গ্লাস, হাফ গ্লাসে পানি আছে, হাফ গ্লাসে হাওয়া আছে, বাকিটা আপনারা বুঝেন না, আপনারা কী দেখতে চান। ইউ হ্যাভ টু টেল এভরি সিঙ্গেল থিং, ডাজন্ট ম্যাটার এটা কতটুকু সিগনিফিক্যান্ট হয়, রাইট? এটা হলো আপনার ক্রেডিবিলিটি। ইভেন আপনারা যদি ডিসক্লোজ দ্য ডিলেজ অ্যান্ড ডিফিসিয়েন্সিজ, নাও অ্যান্ড অলসো ইন্টারনাল কন্ট্রোল, যে ইন্টারনাল কন্ট্রোলের কোনো ইস্যু থাকে, অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা জায়গা থাকে নোটস, আপনারা কখনো দেখেছেন ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের নোটস? যারা ব্যাংকে আছেন, ব্যাংকে কে কে আছেন এখানে? ব্যাংকে আচ্ছা, ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আপনার যে কোনো অ্যানুয়াল রিপোর্ট খুলেন, অ্যানুয়াল রিপোর্টে একটা জায়গায় দেখবেন নোটস লেখা। নোটসটা কি? নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যেগুলো থাকে। সে আমি একটা প্রোডাক্ট লঞ্চ করার কথা আমার এই বছরের, বাট আনফর্চুনেটলি আমি প্রোডাক্টটা লঞ্চ করতে পারিনি। নোটসে কিন্তু এটা লেখা থাকবে যে দেয়ার ওয়াজ আ ডিলে ইন লঞ্চিং দ্য প্রোডাক্ট, এটা কিন্তু বলা থাকবে। তখন আপনার যে ইনভেস্টাররা তারা বুঝবে যে এই প্রোডাক্টটা এই বছর কেন লঞ্চ হয়নি, বাট ওখানে এক্সপ্লেনও করে দেওয়া হবে কেন লঞ্চ হয়নি। না, যেটা বললাম যে যখন এই এথিক্যাল ইস্যুগুলো আসে, হাউ ইউ গোনা রিজলভ ইট? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনি আপনার যে ইমিডিয়েট বস আছে বা যে ইমিডিয়েট সুপারভাইজার আছে তার সাথে ডিসকাস করবেন। এখন মনে করেন আপনার ইমিডিয়েট সুপারভাইজারের সাথে আপনার সমস্যা, বা আপনার ইমিডিয়েট সুপারভাইজারই আপনার ঝামেলা করতেছে, তখন কি করবেন? তার বসকে বলবেন বা অন্য কোনো ডিপার্টমেন্টের হেডের সাথে ডিসকাস করবেন, যারা সিনিয়র আছে তাদের সাথে ডিসকাস করবেন যে কি ডিসকাস দ্য কনফ্লিক্ট উইথ ইমিডিয়েট সুপারভাইজার অর দ্য নেক্সট হায়েস্ট আনইনভলভড ম্যানেজার। এই ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, আনইনভলভড। আপনার সেলসের সমস্যা, আপনি দেখছেন আপনার প্রক্রিউরমেন্টের সমস্যা, সব কোম্পানিতে। স্নোটেক্স আছেন আপনি? স্নোটেক্সে আচ্ছা, স্নোটেক্স থাকলে ভালো হতো, ওদের এক্সাম্পলটা আমি দিতে পারতাম ভালো করে। আচ্ছা, এনিওয়ে যাই হোক, প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আপনার প্রক্রিউরমেন্টের ঝামেলা থাকবেই, প্রক্রিউরমেন্ট থাকবেই ঝামেলা, এটা মাস্ট, ইট ইস আ ফরজ থিং, প্রক্রিউরমেন্টের ঝামেলা থাকেই। এখন আপনি অডিট করার সময় দেখলেন প্রক্রিউরমেন্ট ম্যানেজারই এটার সাথে ইনভলভড, যে জিনিসটার দাম 20 টাকা, হি বট ইট ফর 30 টাকা। সো আপনি তখন প্রক্রিউরমেন্ট ম্যানেজারের সাথে ইনভলভ, আপনি প্রক্রিউরমেন্টের সেকেন্ড ম্যান। এখন আপনি কি প্রক্রিউরমেন্ট ম্যানেজারের সাথে কি বলবেন আপনি তো এটা চুরি করছেন, আপনি তো এই ঝামেলা করছেন, করতে পারবেন না, রাইট? এখন আপনি এটা কার সাথে ডিসকাস করবেন? ইউ স্ট্রেট গো টু দ্য অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের যে সুপারভাইজার আছে বা আপনার আরও যে ম্যানেজারের উপর যে বস আছে তার সাথে গিয়ে বলেন যে স্যার এই হিসাব আছে, আমার কাছে এটা লেগেছে, এখন আমি আপনাকে ইনফর্ম করলাম। ইফ ইমিডিয়েট সুপারভাইজার দ্য সিইও কনসিডার দ্য বোর্ড অফ ডিরেক্টর্স, এটা আমাদের বাংলাদেশে পসিবল না। ইউ ক্যানট গো টু দ্য বোর্ড অফ ডিরেক্টর্স, ইউ ক্যান গো টু দ্য অডিট কমিটি, যারা অডিটে থাকে। অডিটে গিয়ে বলতে পারে যে স্যার আমার তো এটা চোখে আসছে, এখন বাকি আপনারা ইনভেস্টিগেশন করেন, আমি এখানে কোনো কিছু বলবো না। Contact with levels above the immediate supervisor should only be initiated with the supervisor's knowledge, assuming the supervisor is not involved. এখন আপনার সুপারভাইজার ইনভলভ না, কিন্তু আপনি বলেন যে আমার সুপারভাইজারকে বলে কোনো লাভ নাই, কারণ উনি কিছু করতে পারে না। অনেক ডিপার্টমেন্টের হয় যে আমার সুপারভাইজার মেবি অনেক ইন্ট্রোভার্ট থাকে যারা ওপেনলি এসে কথা বলতে পারে না বা ওপেনলি এটা জাজমেন্ট দিতে পারে না, রাইট? আপনি যখন সুপারভাইজারকে বললেন যে স্যার তাহলে আপনি চলেন যে আমরা অডিটের যে বস স্যার আছে ওনার সাথে গিয়ে কথা বলি, উনি কিছু করতে পারে। কিন্তু সুপারভাইজারকে এথিক্যাল ইস্যু, এটা ইটস নট লিগাল, কিন্তু আপনার সুপারভাইজারকে ইনফর্ম করা উচিত যে স্যার আমরা আমাদের নেক্সট বসকে গিয়ে বলি। নাও সামটাইমস প্রক্রিউরমেন্ট হিসেবে যদি না আসে, যদি আপনার মনে করেন অনেকে ফিজিক্যাল অ্যাবিউজ, অনেক কোম্পানিতে হয় ফিজিক্যাল অ্যাবিউজ, রাইট? তখন আপনি কি করতে পারেন?
except where legally prescribed, maintain confidentiality, clarify issues in confidential discussion with an objective advisor. মাঝে মাঝে আপনার লিগ্যাল অব্লিগেশনসও এসে পড়তে পারে। এখন আপনার ফিজিক্যালি অ্যাবিউজ করা হলো আপনাকে, রাইট? এখন তখন কিন্তু লিগ্যাল একটা ইস্যু এসে পড়তো। আপনার জাস্ট বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করবেন না, এটা গ্লোবাল পার্সপেক্টিভে চিন্তা করেন। আপনাকে যদি ফিজিক্যাল অ্যাবিউজ একটু টাচও করা হয়, এটা কিন্তু ফিজিক্যাল অ্যাবিউজ হবে। আপনি সাথে সাথে ইউ ক্যান কল দ্য পুলিশ। মানে বাংলাদেশে এটা অবভিয়াসলি না, আপনি যদি এটা বাইরে হয় ইউ ক্যান ইমিডিয়েটলি কল দ্য পুলিশ যে আমাকে এরকম ফিজিক্যাল অ্যাবিউজ করা হলো, ক্যামেরাতে আছে, ইউ ক্যান কাম। তখন কিন্তু এটা লিগ্যাল অ্যাকশনসে চলে যেতে পারে। সামটাইমস যখন আপনার ইন্টারনালি অবভিয়াসলি আমরা সলভ করার চেষ্টা করবো ইন্টারনালি। যদি ইন্টারনালি সলভ না হয় তখন আমরা যদি ইজ পসিবল আমরা এটা লিগ্যাল ইস্যুতে নিয়ে যাওয়া পসিবল হতে পারে অ্যাকাউন্টেন্টদের জন্য অথবা ইন দ্য কোম্পানি। না লিগ্যাল স্ট্যান্ডার্ডস দরকার কি? দিস ইজ এ লিগ্যাল স্ট্যান্ডার্ডস অলরেডি, তাই না? লিগ্যাল তো আছেই, আমার এথিক্যাল আনার দরকার কি? এথিক্যাল আনার তো কোনো দরকার নেই। একটু আগে একটা এক্সাম্পল দিলাম যে আমার মার্কেট শেয়ার ক্যাপচার করার কথা, রাইট? আকিজের বললাম যে ছোটো ছোটো কোম্পানিকে বাদ দিয়ে আকিজ করতে পারে, রাইট? সেই টাইমে এথিক্যাল আসে, তখন ওই টাইমে এথিক্যাল ইস্যু আসে যে আপনার স্মুথ ফাংশনিং অ্যাডভান্স মার্কেট ইকোনমি। যে এখন যদি আমি আমার কাস্টমারদের অপশন না দিই যে সবাই একখান থেকেই বিস্কিট কিনবে, তো কাস্টমাররা তো হয়ে যাবে, মনোপলি বিজনেস হয়ে যাবে, রাইট? কারণ কাস্টমারদের কাছে অপশন থাকবে না। আপনি নেসেসিটি আইটেমসই দেখেন, এখন যে বাংলাদেশে গভর্নমেন্ট শুধু পেট্রোল দেয়, তাই না? পেট্রোল এখন আজকে সবাই ভুক্তভোগী আমরা। 85 টাকা করে হলো এক ধাপে, 85 হলো, রাইট? 65 থেকে 85, এক ধাপে 85 টাকা করে ফেললো। এখন এখানে যদি সে ফর এক্সাম্পল প্রাইভেট কোম্পানিরা থাকতো, প্রাইভেট কোম্পানিরা বলতে হতো না আমি 85 করবো না, আমি 70-তে থাকবো, আমি 65 আমি 70-তে থাকবো, তখন কিন্তু গভর্নমেন্ট আর কিছু বলতে পারতো না, রাইট? গভর্নমেন্ট বলতো ঠিক আছে তাহলে ওরা ওখান থেকে পেট্রোল কিনো, তাহলে মার্কেট ইকোনমি এসে পড়ে। এটা গভর্নমেন্টের না হলে আপনি কিছু জিনিসপত্র যেমন নেসেসিটি আইটেম ওই সব ক্ষেত্রে ইটস ভেরি নেসেসারি যে আপনার মার্কেট ইকোনমি, আপনার অপশন, কাস্টমারদের কাছে অপশন থাকতে হবে। অপশন না থাকলে আপনার একজনই যদি সব কিছু করে এখানে ঝামেলা হয়ে যেতে পারে। উইদাউট এথিক্যাল স্ট্যান্ডার্ডস ইন বিজনেস দ্য ইকোনমি অ্যান্ড অল অফ আস হু ডিপেন্ডস অন ইট জবস গুডস অ্যান্ড সার্ভিসেস সাফার। সেম থিং যেটা বললাম যে আপনার যে এখন যে 85 টাকা করলো আমাদের ডিজেলের দাম, রাইট? এখন কিন্তু আমাদের বাজার কিন্তু এখন রকেট হবে, রকেট হাই হয়ে যাবে, রাইট? আপনার প্রত্যেকটা জিনিস ট্রাকস থেকে শুরু করে আপনার ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যাবে, রাইট? সো অবভিয়াসলি ইট উইল হ্যাভ আ ডিরেক্ট ইম্প্যাক্ট টু দ্য ইকোনমি। যে এখন কিন্তু সবাই বলবে যে আমাদের বেতন বাড়ান, আমার কস্ট অফ লিভিং বেড়ে গেছে, রাইট? এভরি সিঙ্গেল থিং আপনার এখন বেড়ে যাবে। তখন কিন্তু আপনার জব স্টপসে সবাই কিন্তু বলবে আমার বেতন বাড়ান, আমাদের কস্ট অফ লিভিং হাই হয়ে গেছে এখন, বা অথবা আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং এখন কমাতে হবে। যেখানে আমি সপ্তাহে 2 বার মাংস খাবো, এখন মাসে 1 বার খেলে আল্লাহ রহমত, আল্লাহ বাঁচাইছে। কারণ আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং এখন কমাতে হবে, কারণ আমার কিছু করার নাই। Abandoning ethical standards in business would lead to a lower quality of life, যেটা মাত্র বললাম যে মাসে 1 বার মাংস খেলেই বেটার, আলহামদুলিল্লাহ। সো আপনার যদি এথিক্যাল এগুলো না করেন তাহলে আপনার লিগালি কোনো এফেক্ট না হলেও আপনার ইনডিরেক্টলি একটা কিন্তু এফেক্ট করে আপনার সোশ্যাল লাইফ, আপনার পার্সোনাল লাইফে একটা ডেফিনেটলি একটা এফেক্ট করবেই। বোরিং হচ্ছে ক্লাসটা? সমস্যা না, আমরাও বলতাম একই কথা স্যারদের। আমি জানি ফার্স্ট আসলে চ্যাপ্টারটা আমি তাড়াতাড়ি এর জন্যই যাচ্ছি কারণ ফার্স্ট চ্যাপ্টারটা একটু বোরিং। হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারটা আসলে বেসটা ক্রিয়েট করে। একটা বাড়ি যখন বানাবেন এই ফাউন্ডেশনটা কিন্তু খুবই অ্যানোয়িং পার্ট, যে আরে ফাউন্ডেশন করতে শেষ হয় না কেন ফাউন্ডেশন, তখন কিন্তু একটু বোরিং পার্ট হয়ে যায়। কিন্তু বাড়িটা যখন আসলে বড় হয়ে যায় তখন কিন্তু যখন দেখতে পারি তখন কিন্তু দেখতে ভালো লাগে। সো এখানে আর বেশি স্লাইডস নিয়ে আর এখন সব সিম্পল স্লাইডস, বাট ইনশাল্লাহ চ্যাপ্টার 2 থেকে সব ইন্টারেস্টিং পার্ট শুরু হবে যে কীভাবে আপনারা একটা প্রোডাক্ট কস্ট করবো, আমরা কীভাবে একটা প্রোডাক্টটা যে আমরা কস্টিং করবো, কীভাবে কস্টিং করা যায়, কীভাবে কমানো যায়, কোনটার উপর এফেক্ট করা যায়, আস্তে আস্তে ওইসব পার্টগুলো ইন্টারেস্টিং হবে। ওগুলা উইল ট্রাই টু ব্লেন্ড ইট উইথ রিয়েল লাইফ এক্সাম্পল। আমরা রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে বুঝাবো যে আসলে কীভাবে আপনি একটা প্রোডাক্টের কস্টিং করতে পারবেন সবচেয়ে ইজিলি। নাও কোম্পানি এতক্ষণ তো আমি একটু ব্রড পার্সপেক্টিভে বললাম, এখন একটু স্মল পার্সপেক্টিভে আসি যে আপনার কোম্পানিতে কীভাবে আপনি কোড অফ কন্ডাক্ট থাকে। অবভিয়াসলি প্রত্যেকটা আপনার ইউনিভার্সিটিরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, রাইট? আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য কিছু এথিক্যাল রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে যে আপনারা
ট্রাই নট টু ড্যামেজ দ্য প্রপার্টি অফ দ্য ইউনিভার্সিটি। যখন লাইক আমরা অনেক গ্লাস টাস থাকে, ট্রাই নট টু ব্রেক ইট, রাইট? এখন ব্রেক করলে তো আপনার কাছে টাকা চাবে না ইউনিভার্সিটি, রাইট? কিন্তু ইউনিভার্সিটি আপনাদেরই, ইটস অ্যান এথিক্যাল ইস্যু যে ট্রাই টু টেক কেয়ার অফ ইট, রাইট? সো এরকমই আপনার প্রত্যেকটা কোম্পানিরই এমপ্লয়িজ, কাস্টমার্স অ্যান্ড সাপ্লায়ার্সের জন্য স্পেসিফিক কিছু কোড অফ কন্ডাক্ট থাকে যে আমি আমার এমপ্লয়িজদের কীভাবে রাখবো, আমি আমার কাস্টমার্সদের কীভাবে সাপ্লাই করবো, কাস্টমারকে যে আমি কমিটমেন্ট করলাম যে আমরা আপনাকে A1 কোয়ালিটি দিব, আসলে A1 কোয়ালিটি দিব না B1 কোয়ালিটি দিব, সেটার উপর ডিপেন্ড করে। সাপ্লায়ার্সদের আমরা ঘুরাবো না। সাপ্লায়ার্সকে যদি বলি 90 ডেজের মধ্যে আপনার পেমেন্ট হয়ে যাবে, উই ট্রাই টু মেক ইট ইন 90 ডেজ। সাপ্লায়ার্সদের কিছু এসে বলবে না, কারণ ওদের ঠেকা ওরা। এখন আমি যদি বলি যে না আমি আপনাকে 100 দিন পর পে করবো, হ্যাঁ, বা 90 ডেজের কথা বলে আমি 120 দিন পর পে করলাম, তখন কিন্তু সাপ্লায়ার্সদের মধ্যে একটা ডিসকমফোর্ট এসে পড়ে যে তাকে আমি ফিউচারে দিব নাকি প্রোডাক্ট। কিন্তু অবভিয়াসলি সাপ্লায়ার্সদের, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ কিছু সাপ্লায়ার্সরা ঠেকায় পড়ে দিতে হয় কাস্টমারদের, কিছু করার নেই। কিন্তু ইটস এ এথিক্যাল ইস্যু যে আমি ট্রাই করবো যে কাস্টমারকে যে কমিটমেন্ট আমরা সাপ্লায়ার্সে যে কমিটমেন্ট দিয়েছি, ওই কমিটমেন্টটা যাতে আমরা ফুলফিল করতে পারি। ইন্টারন্যাশনালি আপনার যে কোড অফ কন্ডাক্টগুলো হয়, আমাদের একটা ইনস্টিটিউট আছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস, IFAC। তারা প্রফেশনাল যে অ্যাকাউন্টেন্টসরা থাকে তাদের উপর এটা জাজ করে। আমরা লাস্টের দিকে একটা এক্সাম্পল দিব। আপনারা এনরনের কথা শুনেছেন কেউ? এনরন, আর্থার ব্রাদার্স। আমাদের এরপর একটা এক্সাম্পল আসবে। ওই আর্থার অ্যান্ড আর্থার্স, দে ওয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাকাউন্টিং ফার্মস লাইক KPMG বা PwC, এগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি ছিল। ওদের মধ্যে একটা ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাকাউন্টিং ফার্ম ছিল। বাট ওরা কিছু আনএথিক্যাল ইস্যু করার জন্য দ্য হোল কোম্পানি ওয়াজ শাট ডাউন ইন 1 উইক। কোম্পানি বন্ধ হয়ে গেছে। ইভেন দ্য এনরনের মতন কোম্পানি ওয়াজ শাট ডাউন। দ্যাট ওয়াজ আ বিগ ইম্প্যাক্ট ইন অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রি। তখন অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, তখন ওরা এইসব রুলস অ্যান্ড রেগুলেশনস ইমপ্লিমেন্ট করা হয়। অলদো ওই রুলস অ্যান্ড রেগুলেশন কিছু সেনেটার্সরা আনে, বাট ইমপ্লিমেন্টেড যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা থাকে ওদের অ্যাক্টিভিটিসরা এই ইনস্টিটিউটটা দেখে। এই ইনস্টিটিউটগুলো একটু নামটা মাথায় রাখবেন, যখন MCQ আসবে ইন কুইজেস অর ইন মিড টার্মস, আমি এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করতে পারবো এদের ফাংশনটা কী। কারণ আপনারা যখন একটু প্রফেশনাল লাইফে যাবেন, যখন আপনারা আচ্ছা আমার রুলস অ্যান্ড রেগুলেশন, তখন আপনারা এই ওয়েবসাইটগুলোতে যেতে হবে। এই ওয়েবসাইটগুলোতে গেলে ইউ উইল গেট অল ইউর রুলস অ্যান্ড স্ট্যান্ডার্ডস, আপনারা কী সব ফলো করতে হবে। নাও এথিক্যাল ইস্যু থেকে বের হই আমরা একটু। কর্পোরেট গভর্নেন্স, ডু ইউ নো হোয়াটস আ কর্পোরেট গভর্নেন্স? কর্পোরেট গভর্নেন্স কি? আমাদের দেশে সংবিধান আছে না, একটা কোম্পানির এটা হলো সংবিধান, কর্পোরেট গভর্নেন্স, যে আমি কোম্পানিটা কীভাবে চালাবো। দ্য সিস্টেম বাই উইচ আ কোম্পানি ইজ ডিরেক্টেড অ্যান্ড কন্ট্রোলড, যে একটা কোম্পানিকে যে আমি কন্ট্রোল করব বা ডিরেকশন করব, যে একটা রিকুইজিশন যখন আসে যে একটা জিনিস পারচেজ হবে, প্লিজ একটা জিনিস যখন পারচেজ হবে কে কে সাইন করবে ওখানে, দ্যাটস কল্ড কর্পোরেট গভর্নেন্স। যে ওই ডিপার্টমেন্টের হেড সাইন করবে, অ্যাকাউন্টসের একজন সাইন করবে, এমডি সাহেব সাইন করবে, অথবা বোর্ড অফ ডিরেক্টরস একজন সাইন করবে। চেক বইতে আমরা জয়েন্ট অ্যাকাউন্টে করি না সিগনেটারি, দ্যাটস অলসো কর্পোরেট গভর্নেন্স, যে চেকে কে সাইন করবে। তো কর্পোরেট গভর্নেন্সে কোম্পানিতে বলে দেয় যে এই দুজন চেকে সাইন করবে, বা একটা পারচেজ হলে প্রকিউরমেন্ট ম্যানেজার সাইন করবে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট সাইন করবে, তারপর যে সাইন কিনবে সে সাইন করবে, এটা হয় না। অবভিয়াসলি বোর্ড অফ ডিরেক্টরসরা, এটা যেটা হয় যে ইনসেন্টিভ অ্যান্ড মনিটরিং করেন টপ ম্যানেজমেন্টের, আর টপ ম্যানেজমেন্টরা যারা থাকে স্টক হোল্ডারদের কাছে টু পারসু দ্য অবজেক্টিভস। সব দেশেই থাকে কর্পোরেট গভর্নেন্সের কোড, এটা থাকতে হবে, না থাকলে কোম্পানি তো নিজের মন ইচ্ছা মতন করবে। কর্পোরেট গভর্নেন্স কিছু বেস রুল থাকে, কিছু কোম্পানিরা নিজেরা ওদের ডিসক্রিপশনে বানায় যে আমার কোম্পানিতে এটা করবো, বা আমার কোম্পানিতে এতজনের সাইন দরকার কি, এটা প্রসেসটা স্লো করে, রাইট? 3 জনের সাইন হলেই হয়, যে প্রকিউরমেন্ট ম্যানেজার তার সাইন, যে অ্যাকাউন্টসের তার সাইন, এবং একজন এমডির সাইন, দ্যাটস ইট। এতজনের সাইন নিতে গেলে অনেকে অ্যাভেলেবেল থাকে না, যে 5-6 জন সাইন নিতে গেলে এটা একটু সরকারি অফিস হয়ে যায়, তখন আস্তে 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 যায়। তখন অনেক কোম্পানি বলে এতজন সাইন লাগানো, ভাই 3 জনের সাইন করে শেষ করো, শেষ, সিম্পল হিসাব। নাও একটু আগে যেটা বললাম যে কর্পোরেট গভর্নেন্সের যে এফেক্টিভ কর্পোরেট গভর্নেন্স সিস্টেম অলসো প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ কোম্পানিজ আদার স্টেক হোল্ডার্স।
Now, what's the difference between stakeholders and stockholders? জানেন স্টেকহোল্ডার্স মানে কি? না স্টকহোল্ডার্স লাভ খায়। এক্স্যাক্টলি, স্টেকহোল্ডার্স আপনার কোম্পানি সবাই, এমপ্লয়িজ, স্টকহোল্ডার্সরাও স্টেকহোল্ডার্স হয়। আপনার এমপ্লয়িজ, কাস্টমার্স, ক্রেডিটার্স, সাপ্লায়ার্স সবাই এমপ্লয়িজ, একজন পিয়ন থেকে শুরু করে একজন বোর্ড অফ ডিরেক্টর্স সবাই স্টেকহোল্ডার্স। এমপ্লয়িরাও স্টেকহোল্ডার্স, যারা আপনার কোম্পানির সাথে ইনভলভ ডিরেক্টলি ইনডিরেক্টলি যা সেভাবে হোক তারা স্টেক হোল্ডার্স বলে। স্টক হোল্ডার্স যারা আপনার কোম্পানির শেয়ার কিনেছে, বেসিক্যালি পাবলিক লিমিটেড যখন আপনার যারা মালিক বেসিক্যালি, কারণ পাবলিক লিমিটেড কোম্পানির তো যারা শেয়ার কিনে তারা সবাই মালিক, রাইট? একটা শেয়ার কিনলেও আমি মালিক, রাইট? কিন্তু স্টেক হোল্ডার্স বলে সবাইকে যারা আপনার কোম্পানির সাথে ইনভলভড। কর্পোরেট গভর্নেন্সে আপনার সবার কীভাবে কার সাথে কীভাবে কমিউনিকেট করা হবে, কার কী পার্ট প্লে করা হবে, সব কিছু ওই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন্সে লেখা থাকে। আপনারা যখন স্লাইডটা খুলবেন, জাস্ট ইন কেস, এখানে দেখা যাচ্ছে না, আপনার যখন স্লাইডটা মানে এমনি যখন স্লাইড শোতে না গিয়ে যদি নর্মালভাবে দেখেন, নিচে কিছু নোটস লেখা আছে, জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে আপনারা যদি ভিডিও না দেখেন বা আপনারা যদি টাইমটা না হয়, আপনার নিচে স্লাইডসগুলো যে নোটসগুলো আছে ওখানে আমি ডেসক্রিপশন দিয়ে, কারণ স্লাইডে সব লেখা যায় না, নিচে নোটস লেখা আছে, ওখানে সুন্দর করে ডিসক্রাইব করা আছে যে হোয়াট ডাজ দ্যাট অ্যাকচুয়ালি মিনস। যে লেকচারে যেই বলবো ওখানে ওই লেখাগুলো আছে। না, একটু আগে আমি আপনাকে এনরনের একটা এক্সাম্পল দিয়েছিলাম, রাইট? এনরন যখন ফল করে 2002-তে, তখন এই দুইজন সেনেটর, আমেরিকান সেনেটর একটা রুলস আনে, দ্য সার্বি-অক্সলি সিম্পল সক্স কমপ্লায়েন্স। না, আমেরিকান স্টক এক্সচেঞ্জে যেসব কোম্পানি ট্রেড করে বা ওদের ন্যাসড্যাক, ওখানে যেসব কোম্পানি ট্রেড করে, দে মাস্ট ফলো দিস কমপ্লায়েন্স মেথড। না, আপনারা যখন কখনো যদি আপনারা কোকা-কোলা, ইউনিলিভার এইসব কোম্পানিতে কখনো ইন্টারভিউতে যান অডিটে, দ্য ফার্স্ট থিং দে আর গোনা আস্ক ইউ, আপনারা কি আর ইউ অ্যাওয়ার অফ দিস সক্স কমপ্লায়েন্স? সক্স মানে SOX, হ্যাঁ, SOX compliance. Are you aware of it? If you say, no, I'm not aware of it, okay, thank you. That's the end of interview at that same point. But আপনারা যদি বলেন যে না আমি জানি 2002 সালে করেছে, আমি এই রুলসগুলো জানি, আচ্ছা ঠিক আছে, পরের কথা বলি তাহলে। এখানে আরও কমপ্লায়েন্স জিনিস থাকে, বাট আমি 6টা আপনাদের আইডেন্টিফাই করে দিই এখানে। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, আগে 2002 সালের আগে, 2002-র আগে কোম্পানির CEO অ্যান্ড CFO সাইন করতে হতো না ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। বাট সার্ভেজ অ্যান্ড অক্সলেজ ওরা বললো যে না, একজন CEO অ্যান্ড CFO মাস্ট বি হেল্ড লায়েবল, যে আপনি কী ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিলেন আপনার সাইন করতে হবে। সাইন না করলে যদি আমি CEO বা CFO বলবো আমি তো দেখিই নেই এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমাকে না দেখে পাবলিশ করে দিয়েছে, বলতে পারে না? কোনো প্রুফ আছে? কিন্তু ওরা যখন CEO অ্যান্ড CFO যখন সাইন করে, তখন কিন্তু আমরা তাদেরকে লায়েবল হতে পারি যে আপনি তো দেখেছেন, এই যে আপনার সাইন, রাইট? এই জন্য তাদের লায়েবল করার জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এবং ডিসক্লোজার ওদেরকে সাইন করতে হবে। আগে এটা সাইন করতে হতো না। এখনকার টাইমে শুনতে খুব উইয়ার্ড লাগে যে এটা তো কমন সেন্স, সাইন করতেই হবে, রাইট? তখনই ছিল না এই জিনিসটা, আনফর্চুনেটলি। দ্য অ্যাক্ট এস্টাবলিশ দ্য পাবলিক লিমিটেড কোম্পানি ওভারসাইট বোর্ড টু প্রোভাইড অ্যাডিশনাল ওভারসাইট। নাও পাবলিক কোম্পানি অ্যাকাউন্টিং ওভারসাইট বোর্ড, PCAOB, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো ওদের কাজ দিয়েছে যে যারা অডিট প্রফেশনে আছে, স্পেসিফিকলি যারা অডিট সো এনরন ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অনেক ম্যানিপুলেশন করেছিল, সেলসটাকে বাড়ায় দিয়েছিল, এক্সপেন্সটাকে কমায় দিয়েছিল, প্রফিটটাকে অনেক বেশি বাড়ায় দিয়েছিল, সেটা ওদের শেয়ার বাড়ায়। তো ওখানে অডিট প্রফেশনাল ওয়াজ ইনভলভড। তো এই বোর্ডটা দে লুক ইন টু অডিট প্রফেশন। কারা অডিটার কারা, তোমাদের কি সম্পর্ক, তোমাদের তোমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কী, তোমরা কয় বছর এক্সপিরিয়েন্স আছে, কী লেভেলের কোম্পানির সাথে এক্সপিরিয়েন্স, এভরি সিঙ্গেল থিং তারা ঘাটায় দেখবে অডিট প্রফেশন। কারণ অডিট প্রফেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, কারণ দে আর দ্য ওয়ান যারা আসলে বলবে এটাকে রাইট নাকি রং। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানায় ফেললেন, কিন্তু এটাকে রাইট নাকি রং কে বলবে? একজন অডিটার, রাইট? এক্সটার্নাল কোম্পানিরা আসে, ব্যাংকে আপনার কী হলো, কীটা বাংলাদেশে খুবই আনকমফোর্টেবল। তো হ্যাঁ এনিওয়ে, আচ্ছা, সো কী বানায় এটা অডিট প্রফেশনদের উপর জাজ করা হয় যে আসলে
অডিটররা যদি একবার বলে যে বাংলাদেশ ব্যাংক কথা বলছিলাম, যে বাংলাদেশ ব্যাংক পাঠায় না ওদের অডিটর আপনার কদিন পর ফার্স্ট থিং সে কী করে, ক্যাশে ঢুকে, রাইট? ফার্স্ট থিং ক্যাশে ঢুকবে, ক্যাশে ঢুকে ক্যাশ দেখে, ক্যাশ কাউন্ট করে, ক্যাশ ঠিক আছে, তারপর যা হাবিজাবি আছে সব দেখে, রাইট? সো দে আর দ্য এক্সটার্নাল। ওরা এক্সটার্নাল এসে ব্যাংকে দেখে যে আপনি যে কালকে রাতে বললেন যে আপনার ভল্টে 10 লাখ টাকা, আসলে 10 লাখ টাকা আছে নাকি। ওই দিন যদি না থাকে শেষ ওই দিন ওই ব্রাঞ্চ। তারপর দেখবে আপনি যে অ্যাকাউন্টস ওপেনিং করেছেন অ্যাকাউন্টসে ঠিক আছে কি, আপনার ব্যামেলকো থাকে না, ব্রাঞ্চ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার, তারাও একজন ইন্টারনাল অডিটর। তারা দেখে মানি লন্ডারিং হচ্ছে নাকি আপনার। হ্যাঁ, তারপর হেড অফিস থেকে আসে না, যেদিন হেড অফিস থেকে ওই দিন তো ভালো নাস্তা থাকে না, বাংলাদেশ ব্যাংকরা আসলে খুব ভালো ভালো নাস্তা থাকে ওই দিন সারাদিন। আমি কি এত কেন, আমি ওদের নাম দিতাম দেবতা। দেবতা আসছে সামনে ফ্রুটস দিচ্ছে, আমরা কি না খেয়ে মরে যাবো নাকি, আমাদেরও দাও। এই ফ্রুটস দিচ্ছে, এই ওয়েস্টিন থেকে খাবার আসতেছে। আমি বললাম কি রে, ব্যাংক তো লসে ছিল, ওয়েস্টিন থেকে কেমন খাবার আসলো। আচ্ছা এনিওয়ে, ওইটা অন্য বিষয়। কেউ আছেন বাংলাদেশ ব্যাংকের? আল্লাহ বাঁচাইছে। আচ্ছা, আমি ছিলাম আগে ব্যাংকে, আমি ব্যাংকে 2 বছর ছিলাম, তারপর আমি বাইরে চলে যাই আর কি। তো তারপর কিছু একটা অডিট কমিটিকে দেওয়া হয়, দ্য অ্যাক্ট রিপ্লেস দ্য পাওয়ার টু হায়ার কম্পেস অ্যান্ড টার্মিনেট পাবলিক অ্যাকাউন্টিং ফার্মস ইন দ্য হ্যান্ডস অফ দ্য অডিট কমিটি। একটা অডিট কমিটি থাকবে যারা পাবলিক অ্যাকাউন্টিং ফার্মসগুলো যেগুলো থাকে। হ্যাঁ, এখন আমি যখন বাইরে ছিলাম তখন আমাদের একটা ইনসলভেন্সি অ্যাকাউন্টিং ফার্ম ছিল। ইনসলভেন্সি মানে হচ্ছে যে আপনার একটা কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। সে ফর এক্সাম্পল এখন বাংলাদেশে অনেক ই কমার্স যারা দেউলিয়ার দিকে যাচ্ছে, রাইট? সে ফর এক্সাম্পল ইভালি, একটা এক্সাম্পল দিলাম। ইভালিতে এখন গভর্নমেন্ট একজন এমনি বসাইলো, রাইট? কারণ ইভালিকে বললো যে এটা ইনসলভেন্ট হয়ে যাচ্ছে, কীভাবে মানুষের টাকা দেওয়া যায়, ওইটা কাইন্ড অফ অডিট কমিটির মধ্যে। এখন অডিট কমিটি বলবে যে পাবলিক ফার্ম ছিল যারা ইভালিকে বললো যে ইভালি আসলে লায়াবিলিটি ছিল 1000, বাট ওরা স্টেটমেন্টে বলছে 400 কোটি টাকা, রাইট? তাহলে বাকি 600 কোটি টাকা কেমনে আসলো? তখন ওই অ্যাকাউন্টিং ফার্মকে ধরতে পারে, লায়াবল ধরতে পারে যে তোমরা কেন ঠিক মতন ফার্ম করলা না। ওই স্পটেই পাবলিক ফার্মকে ওরা টার্মিনেট করতে পারে ইন দ্যাট ভেরি মোমেন্ট। ওকে, তারপর একটু আগে যে বললাম যে কেপিএমজি যদি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেয়, দে ক্যানট অডিট দ্য সেম কোম্পানি, রাইট? সো ওরা মেক শিওর করে এই অ্যাক্টই ফার্স্টে বলা হয় যে দ্য অ্যাক্ট প্লেস রিস্ট্রিকশন অন অডিট ফার্ম সাচ এস প্রোহিবিটিং পাবলিক অ্যাকাউন্টিং ফার্মস ফ্রম প্রোভাইডিং ভ্যারাইটি অফ নন অডিট সার্ভিস টু অ্যান অডিট ক্লায়েন্ট। যে আমি ওই ক্লায়েন্টকে অডিট করব, হ্যাঁ, আমার মানে কেপিএমজি এবিসিকে অডিট করবে, কিন্তু কেপিএমজি বললো যে আমি অডিট সার্ভিস ছাড়া আরও তো অনেক সার্ভিস আছে, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানায় দেওয়া, আপনার ট্যাক্সকে কমানো, রাইট, আপনার ট্যাক্সকে কমপ্লায়েন্ট করা, রাইট, করতে পারবেন না। ইফ ইউ আর প্রোভাইডিং অ্যান অডিট সার্ভিস টু দ্যাট পার্টিকুলার ফার্ম, আপনি অন্য কোনো সার্ভিস দিতে পারবেন, আপনি পুরোপুরি ডিফারেন্ট থাকতে হবে। ইভেন ওই ফার্মের থেকে কোনো সিএফও যদি রিজাইন করে কেপিএমজিতে যায়, সে কিন্তু ওই ফার্মকে আবার অডিট করতে পারবে না। তো বলো আপনি একই, আপনি আপনার কাজে অডিট করতেছেন, রাইট? ওই ইভেন যদি অডিটর ওই সে এবিসি ফার্মের থেকে একজন রিজাইন করে, একজন সিএফও, এখন মনে হয় 3 বছরের একটা রেস্ট্রিকশন আছে যে আপনি কিন্তু ওই কেপিএমজিতে জয়েন করতে পারবেন না, রেস্ট্রিকশন আছে 3 বছর থেকে 5 বছরের একটা রেস্ট্রিকশন আছে যে আপনি ওই ফার্মে জয়েন করতে পারবেন। যদি জয়েন করেও ফেলেন, আপনি ওই পার্টিকুলার ফার্মকে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারবেন না। The Act also requires that the company annual report contain an internal control report that is accompanied by an opinion from the company's audit firm about the fairness of that report. Now, internal control বলতে আমরা কি বুঝাই? ইন্টারনাল কন্ট্রোল হচ্ছে যে ওই ফার্মটার ভিতরে যে একটা, সে ফর এক্সাম্পল প্রক্রিউরমেন্ট এক্সাম্পলটাই আবার দিই, যে একটা একটা মেশিনারি পার্টস আমি কিনবো, হ্যাঁ, শুধু প্রক্রিউরমেন্ট ম্যানেজার কিনে নিয়ে আসলো, এটা কি খুব হেলদি ইন্টারনাল কন্ট্রোল? যে ভিতরে শুধু প্রক্রিউরমেন্ট ম্যানেজার একা কেন কিনতে যাবে বা একা কেন ডিসাইড করবে যে আমার এটা কিনতে হবে? আপনি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, প্রক্রিউরমেন্ট ম্যানেজার কিনবে, রাইট? আপনি কি এটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে কনসাল্ট করেছেন যে আমার এই মেশিনটা কি লাগবেই নাকি, এটা কি ঠিক করা যায় নাকি? ঠিক না করে সে বলো না আমি নতুন মেশিনই কিনে ফেলবো, হলো না, রাইট?
তখন এই ইন্টারনাল কন্ট্রোলদের বলতে হবে যে এরকম একজনের কাজ আরেকজন চেক করে। আমাদের বাংলাদেশে একটা খুব সুন্দর জিনিস আছে, অ্যানুয়াল লিভ একটা হয় না, ব্যাংকে হয়, মোস্ট অফ দ্য কমে 15 দিনের জন্য হয়। কেন হয় জানেন অ্যানুয়াল লিভটা? এটা একটা মেথড আছে কেন অ্যানুয়াল লিভটা হয় আপনার, কারণ আপনি যখন কাজে থাকবেন না আপনার কাজটা কেউ করবে না, কারণ আপনি যদি কোনো কাজ উল্টাপাল্টা করে থাকেন সে তো ধরে ফেলবে এটা, এই জন্য আপনাকে অ্যানুয়াল লিভে পাঠানো হয়। এটা হলো কি উইথ রেসপেক্ট বলো ভাই তোমার আমি সন্দেহ করে তোমাকে আমি ট্রাই করবো তোমার কাজটা দেখার জন্য, সন্দেহ না, ইটস বেসিক্যালি তো না এটা এখন তো আপনাকে বলবে না। অ্যানুয়াল লিভটা ম্যাথডই হচ্ছে এটা, যে এটা আপনার পার্সোনাল আর প্রফেশনাল লাইফ ব্যালেন্স করার জন্য না। যদি ওইটাই চিন্তা করতো বলো 6টার মধ্যে সবাই চলে যাও বাসায়। হ্যাঁ, ইটস বেসিক্যালি ইটস আ মেথড টু অডিট ইউ, যে আপনি চলে গেলে আপনার কাজ তো কেউ পড়ে থাকবে না, আপনার কাজ তো কেউ করবে, তখন যে করতে আসবে তখন তো সে দেখবে যে আপনি কি এই ফরেন এক্সচেঞ্জ আপনি আচ্ছা যে ফরেন এক্সচেঞ্জ থাকে যে আপনি কি ফেক ডকুমেন্টস যে কোনো ডকুমেন্ট কিনলেন নাকি, নাকি ডকুমেন্ট ছাড়াই কোনো ডকুমেন্ট কিনে ফেললেন, লাইক এলসি কিনে না ব্যাঙ্কসরা, তখন দেখবো যে আপনি কোনো ফেক ডকুমেন্ট দিয়ে কিনলেন নাকি, যখন এলসি তখন তো বের হয়ে যাবে। সো ওই 15 দিনে আপনাকে আসলে অডিট করা হয়, যেটা হয় এটা সাবকনশিয়াসলি সবাইকে অডিট করা হয়, যে আপনি অন্য আপনার একটা কলিগ গেল তো আপনি আরেকজনের করবেন না, তার কাজটা আপনি করবেন, তো তখন ও যদি কোনো ভুল করে আপনি কিন্তু সেটা বের করে ফেলবেন, দ্যাটস কল ইন্টারনাল কন্ট্রোল, এটা আপনাকে বোঝায়। নাও এখানে অনেক খুব, কারণ সেই টাইমে আমেরিকান ইকোনমির উপর খুব খারাপভাবে এফেক্ট করে, খুব বড় বড়, এখন যদি বাংলাদেশে বলি বেক্সিমকো দেউলিয়া হয়ে গেছে, স্কয়ার দেউলিয়া হয়ে গেছে একসাথে, কি হবে? ইকোনমি পুরো শেক করে উঠবে, রাইট? পুরো শেক করে যাবে ইকোনমি। সেই টাইমে আমেরিকার এরকম হয়েছিল, ওয়ার্ল্ডকম, এনরন, সিটি গ্রুপ, এরা ফল করছে। সিটি গ্রুপকে ওবামা ভাই বাঁচাইছিল, কিন্তু ওয়ার্ল্ডকম, এনরন ওরা ফল করে ফেলছিল। ইটস এ বিগ ইম্প্যাক্ট ইন দ্য ইকোনমি, হিউজ আনএমপ্লয়মেন্ট হয়ে গেছিলো। ইভেন দ্য আমেরিকান ইকোনমি ওয়াজ ইন দ্য ভার্জ অফ গেটিং ইনসলভেন্ট। একটা কান্ট্রি ইনসলভেন্ট হয়েছে, দেউলিয়া হয়ে যাচ্ছে, আমেরিকার মতন কান্ট্রি, এই অবস্থা হয়েছিল। এর জন্য এরকম স্ট্রিক্ট কিছু পানিশমেন্ট ওরা দিয়েছিল, যে যদি আপনি আপনার ডকুমেন্টস সাথে অল্টার করেন 20 বছরের এবং 10 বছর, যে হুইসেল ব্লোয়ার আমরা বলি না, আপ টু 10 years ইন প্রিজন ফর রিটেলিং অ্যান্ড হুইসেল ব্লোয়ার, সোডেন কিন্তু কাইন্ড অফ হুইসেল ব্লোয়ার, কিন্তু ওকে যেহেতু আমেরিকান ইনফরমেশন সে বার করছে, ওকে হুইসেল ব্লোয়ার হিসেবে আইডেন্টিফাই করা হয় না। এখন আপনার কোম্পানি একটা আনএথিক্যাল ইস্যু করছে বা খুব খারাপ কাজ করছে, আপনি সেটা পাবলিকালি এসে বলে দিলেন, হ্যাঁ, বা ইলিগাল কাজ করছে। আমি লেট মি টেল ইউ, হুইসেল ব্লোয়ার কিন্তু শুধু ইলিগাল কাজ করছে, হ্যাঁ, যে আপনি বললেন প্রাণের কেউ আছে এখানে নাই, গুড। তো অনেকে মনে করেন, অনেক নাম না বলি কোম্পানির, অনেকে বলে যে ম্যাঙ্গো জুস দিচ্ছে, আসলে কি ম্যাঙ্গো জুস দিচ্ছে? ওইটা কি বলে, এটা কি জানি, কুমড়া, পচা কুমড়া, বা হ্যাঁ মিষ্টি কুমড়া গলে দিয়ে দিচ্ছে, রাইট? আপনি তো হেলথ ডিপার্টমেন্টে আছেন না? যেটাই হোক, সেটা আমি না যাই, কোন কোম্পানি আমি নাম না বলি, যেহেতু রেকর্ড হচ্ছে আমি ওই নামে নাই যাই। হ্যাঁ, ও ওইটা কোনখানকার নাম আল্লাহ মাহবুব জানে, আসল আম। হ্যাঁ, যাই হোক, তো এখন যদি একজন প্রাণের কেউ, এই কোম্পানির কেউ যদি এসে বলে যে না এটা তো ইলিগাল, আপনারা ভুল কাজ করতেছেন, পাবলিকালি এসে বলে দিল, ও কিন্তু এটা কিন্তু লিগ্যাল, নট এথিক্যাল বলছি না, লিগ্যালি খারাপ কাজ করছে কোম্পানি, সে এসে বলে দিল যে কোম্পানি তো এটা করছে, বা কোম্পানি মানি লন্ডারিং করছে, হ্যাঁ, পাবলিকালি এসে বলে, এবং ওই কোম্পানি ওই হুইসেল ব্লোয়ারকে বলো তুমি 10 বছর তুমি বাদ কোম্পানি থেকে, বা তোমার এগেনস্টে আমি ক্রিমিনাল কেস করব। যদি প্রুফ হয় যে হুইসেল ব্লোয়ার সত্যি কথা বলছে, ওই কোম্পানি 10 বছরের জন্য চলে যাবে। কোম্পানির যারা মেইন ডিরেক্টরস তারা 10 বছরের জন্য শেষ। এক্সকিউজ মি। আচ্ছা, সব লাস্ট বোরিং স্টাফ এটা, এরপর আর বোরিং নাই কিছু, আই প্রমিস। এরপরে থিওরি, সরি, এরপরে সব আস্তে আস্তে ম্যাথমেটিক্যালস হবে নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ। নাও এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, যে প্রত্যেকটা, প্লিজ, নাও প্রত্যেকটা কোম্পানির কিছু স্পেসিফিক রিস্ক থাকে, রাইট? যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে এখন আছি আমরা, ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কেউ আছেন? কোথায় আছেন ভাইয়া? সরি,
Audible fine, right, okay. Now, আপনারা আল আরফার সাথে করেন না ট্রানজ্যাকশন? না, আমরা করি কমার্শিয়াল ব্যাংক তো ছিল না। আচ্ছা, আল আরফার সাথে মনে হয় আপনার অ্যাকাউন্ট ছিল, আপনার অনেক পে অর্ডার লিখতাম আমি আগে। যাই হোক, এনিওয়ে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি যদি বলি অনেক টাইপ অফ রিস্ক থাকে, রাইট? অনেক টাইপের রিস্ক। যে এখন ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য সবচেয়ে বড় রিস্ক যেটা হচ্ছে আমাদের ফ্রেট কস্ট। ফ্রেট ইমেন্সলি হাই ফ্রেট কস্ট। এর জন্য আমাদের র ম্যাটেরিয়ালস কিন্তু এখন খুবই হাই হয়ে যায়। সো এটা একটা রিস্ক থাকে। অ্যান্ড অবভিয়াসলি কয়দিন পর পর নতুন নতুন রোগ আসতেছে এখন। কয়দিন আগে আসলে ইবোলা, তারপর আসলে করোনা, আল্লাহ জানি কী আসে আবার নেক্সট, আল্লাহ মাফ করুক। তো এই টাইপের রিস্ক অলওয়েজ থাকে। এক্সটার্নাল রিস্ক আপনি বলতে পারেন, ইন্টারনাল রিস্ক। ইন্টারনাল রিস্ক কী হতে আপনার ফ্যাক্টরিতে আল্লাহ মাফ করুক আগুন লেগে গেছে, রাইট? অনেক রকম রিস্ক থাকে। হ্যাঁ, এটা সবসময় থাকবে। বাংলাদেশে যে আমরা তো যে যারা কমপ্লায়েন্স করে না, এই রিস্কগুলো অলওয়েজ থাকে। জাস্ট বললাম যে আরও অনেক রিস্ক থাকতে পারে। আপনার হঠাৎ করে আপনার বিগেস্ট ক্লায়েন্ট এমন একটা অর্ডার দিল যেটা র ম্যাটেরিয়ালস আপনার কাছে নাই, রাইট? এখন ওকে আমি কেমনে বুঝাবো যে ভাই এই র ম্যাটেরিয়ালস না, আমি আপনাকে অন্য কীভাবে কী করতে পারি? এইসব রিস্ক অলওয়েজ থাকে। সো কোম্পানি একটা প্রসেস স্ট্যাবলিশ করার ট্রাই করে, যেটাকে বলে আপনার রিস্ক এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, যে এই রিস্কগুলো আমি কীভাবে কমাতে পারি, বা আমার কিছু স্পেসিফিক রিস্ক আমি আইডেন্টিফাই করবো। যে এখন দেখলাম যে সে ফর এক্সাম্পল বাংলাদেশের মাঝখান দিয়ে কয়দিন পর ফ্যাক্টরিতে আগুন লাগছিল, রাইট? এবং কোম্পানিগুলো চিন্তা করলো যে আরে আমার কোম্পানিতে তো আগুন লাগতে পারে, আমার কোম্পানি কী করা যায়? ইন্স্যুরেন্স করো, একটা ভালো ইন্স্যুরেন্স করো। আচ্ছা, ভালো একটা কমপ্লায়েন্স করো যে কীভাবে যদি আগুন না লাগতে পারে, কীভাবে ন্যাচারালি আমি আগুনটা বন্ধ করতে হবে, কীভাবে ন্যাচারাল লাইটস আমি ইউজ করি, শর্ট সার্কিট না। এইভাবে অনেক ধরনের রিস্ক আসে যেটা আমরা রিডিউস করার ট্রাই করি। হাউ টু অ্যাভয়েড দ্য রিস্ক, শেয়ার দ্য রিস্ক অর অ্যাকসেপ্ট। শেয়ার দ্য রিস্ক মানে কি? ইন্স্যুরেন্স করলাম, রাইট? ইন্স্যুরেন্স করলাম, আমি শেয়ার করলাম তাদের সাথে যে ভাই আমার আগুন লাগে, তুমি টাকা দিবা আমার, শেষ। আমার পুরো গেলে তুমি, অর রিডিউস দ্য রিস্ক, যে আমি কমপ্লায়েন্স রাখলাম যে আগুন যাতে না লাগে শর্ট সার্কিটের জন্য। ওয়ান্স দ্য কোম্পানি আইডেন্টিফাইজ ইটস রিস্ক, পারহ্যাপস মোস্ট কমন রিস্ক ম্যানেজমেন্ট ট্যাকটিক্স টু রিডিউস দ্য রিস্ক বাই ইমপ্লিমেন্ট স্পেসিফিক কন্ট্রোল। আপনি রিস্ক কখনো অ্যাবসলিউটলি টার্মিনেট করতে পারবেন না, কখনোই টার্মিনেট করা পসিবল না রিস্ক, কিন্তু আপনি সেটা কমাতে পারেন। রোড অ্যাক্সিডেন্ট যে রিস্কটা হয়, রোড অ্যাক্সিডেন্টের আমি একটু কোম্পানির বাইরেও কিছু এক্সাম্পল দিই, সবার ডেইলি লাইফের সাথে যাতে মিক্সড হয়। আসলে যে রোড অ্যাক্সিডেন্ট যে রিস্কটা হয়, আপনি কখনো রিস্কটা কমাতে পারবেন? কখনো কিন্তু কখনো রিস্কটা একবারে এলিমিনেট করতে পারবেন? কখনো কিন্তু করতে পারবেন না। আপনি রিডিউস করতে পারেন। কীভাবে? এই যে ওভারব্রিজ করে দেয়, রাইট? যাতে ওভারব্রিজ যদি ভেঙে যেতে পারে, ইউ ক্যানট এলিমিনেট দ্য রিস্ক, বাট ইউ ক্যান রিডিউস দ্য রিস্ক। সেটাই কোম্পানিরা করে, যে আমি যেহেতু আগুন লাগতেই পারে, কিন্তু কীভাবে কম ড্যামেজ হয়ে আমি বাঁচতে পারি সেটা আমার ট্যাকটিক্সে থাকতে হবে। না, আমি যেগুলো এক্সাম্পল দিলাম ওগুলো আমি আপনাদের জাস্ট বোঝার জন্য কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছেন, হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি রিডিউস দ্য রিস্ক। যদি ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন বা কোনো কনফিউশন থাকে আপনাদের, বা কোনো থাকে, আপনারা যদি এক্সাম্পলগুলো পড়েন আরও ইজিলি আপনারা বুঝতে পারবেন। সে সাপ্লায়ার স্ট্রাইক হল্টিং দ্য ফ্লো অফ র মেটেরিয়ালস। সাপ্লাই বন্ধ করে দিল যে আমার কাছে র মেটেরিয়ালস না, আমি দিতে পারবো না থেকে। স্ট্যাবলিশ আ রিলেশনশিপ উইথ টু কোম্পানিজ, দুইটা কোম্পানি রাখবেন সাপ্লায়ার্সের, যে তুমি দিলে না, ঠিক আছে ভাই আপনি দেন আমাকে, আচ্ছা এ দিল না, আমি কি বি দিলাম, ওভাবে রাখতে পারি আমরা। আচ্ছা, লাস্ট নট দ্য লিস্ট, এটা আমি আমার পার্সোনালি জন্য দিয়েছিলাম, যে আপনাদের কেউ যদি কখনো অ্যাকাউন্টিং প্রফেশনে আসতে চান, স্পেশালি ম্যানেজার, বাংলাদেশে আসলে ম্যানেজারাল অ্যাকাউন্টেন্টদের বেশি ডিমান্ড, কারণ ম্যাক্সিমাম আমরা ম্যানুফ্যাকচারিং কোম্পানি থাকি। সিএমএ, যেটা সিএ হয় আমাদের ম্যানেজারাল অ্যাকাউন্টিং, এটা সিএরই একটা জিনিস, সিএমএ। আপনারা যদি এটা কখনো করতে চান, বাংলাদেশে অবভিয়াসলি আইসিএমএ আছে, বা হোয়াটস দ্য বেনিফিটস অ্যান্ড নট বেনিফিটস, ওগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন যদি চান। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য বোরিং চ্যাপ্টার্স। ফার্স্ট চ্যাপ্টারটা অবভিয়াসলি একটু থিওরিটিক্যাল থাকে, দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ ইট।